আজকে তোমাদের এবিটিএ কোশ্চেন পেপারের এমসিকিউ এসএকিউগুলো আলোচনা করব। মানে তোমাদের আগে থেকেই আমি এই এমসিকিউ এসএকিউগুলো সলভ করে আসছি। 11 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। আজকে 12 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করাবো। তার আগে তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, আমি তো শুধু এমসিকিউ এবং এসএকিউগুলো সলভ করাচ্ছি, যদি তোমরা চাও তাহলে আমি একটা পেপারের যত রকমের নিউমেরিক্যালগুলো আছে ওইগুলো সলভ করব। তো তোমরা যদি চাও যে আমি ওই ভিডিওগুলো দিই তাহলে তোমরা কমেন্ট করবে। তো ঠিক আছে, তোমাদের যদি সাড়া পাই তাহলে আমি এর পরের যে প্ল্যানটা মানে একটা পেপারের যত রকমের নিউমেরিক্যাল আছে ওইগুলো আমি সলভ করব। তো আজকে 12 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করি। তো এই কোশ্চেন পেপারের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বলছে, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান রাখা আছে, ঘনকটির প্রতি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? এই কোশ্চেনটা আগের সেটেও আছে, আশা করি তোমরা নিজেরাও করতে পারবে। তাও আমি বলে দিই যে ঘনকের কেন্দ্রে যখন আছে একটা আধান, তো তাহলে এই আধানটা মোট কত পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত করবে, ওটা হবে Q/ε0। আর এই সংখ্যক বলরেখা ঘনকের পুরো সমগ্র তল দিয়ে নির্গত হবে। আর ঘনকের মোট 6টা তল থাকে, তাহলে প্রতিটা তল দিয়ে সমানভাবে বণ্টিত হলে তাহলে একটা তলের মধ্য দিয়ে যাবে, তাহলে মোট যত যাবে তার 1/6 ভাগ, অর্থাৎ Q/6ε0। একের দাগে উত্তর Q/6ε0। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কিউ আধান ও সি ধারকত্বের 64 জলকণা মিলিত হয়ে যদি একটি বড় কণায় পরিণত হয়, সেটির আধান ও ধারকত্ব কত হবে? এই কোশ্চেনটাও রিপিট হলো। তাহলে কটা 64টি জলকণা, তাই 64টি জলকণা যদি হয়, তারা যদি মিলিত হয়ে একটা জলকণা তৈরি করে, তাহলে তাতে আধানের পরিমাণ কত হবে? তো প্রতিটি জলকণাতে কিউ করে আধান থাকলে 64 জলকণাতে মোট 64 কিউ, আর এটা যখন বড় জলকণায় পরিণত হবে তাহলে সমগ্র আধানটা ওই বড় জলকণায় সঞ্চিত হবে। তাহলে ওই বড় যে জলকণাটা তার সঞ্চিত আধানের পরিমাণ হচ্ছে 64 কিউ। আর ওর ধারকত্ব কত হবে? ও ধারকত্ব তো তোমার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। এবার আমি ওই আয়তন যদি সমান করে দিই, অর্থ হচ্ছে গিয়ে 65টি ছোট ছোট জলকণার মোট আয়তন ওই বড় জলকণার মোট আয়তনের সঙ্গে সমান, সেটা যদি করি আমি তাহলে পাবো এরকম। তাহলে 64টি জলকণার আয়তন, জলকণা তো একটা গোলক ধরা হয়, 64 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব যদি ধরে নেই ইকুয়ালস টু 4/3 পাই বড় আর কিউব। যদি এখান থেকে তুমি পাবে 4/3 পাই কেটে যাবে, তাহলে আর হবে 4r। ঠিক আছে, আর আমরা জানি আর প্রপোর্শনালস টু হয় সি, তাহলে এটাও সি ইকুয়ালস টু তাহলে হবে 4c। আধানের পরিমাণ হবে 64 কিউ আর ধারকত্বের পরিমাণ হবে 4c। অপশান হচ্ছে এ। 3 নম্বর কোশ্চেন বলেছে, তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের দ্বিতীয় সূত্রটি যে ভৌত রাশির সংরক্ষণ মেনে চলে সেটা কি? দ্বিতীয় সূত্র, কারশফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে গিয়ে প্রথম সূত্রটা হচ্ছে প্রবাহ মাত্রা সংক্রান্ত, আর দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে বিভব প্রভেদ সংক্রান্ত। তো প্রথম যে সূত্রটা ওটা আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, আর দ্বিতীয় যে সূত্রটা মানে যেখানে কোশ্চেনটা তোমার দেওয়া আছে ওটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, মানে 3-এর অপশান বি। এবার 4 নম্বর দেখো, এটা বলেছে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক পিএম, এটিকে যদি বাঁকিয়ে অর্ধবৃত্তাকার আকার দেওয়া হয় তাহলে পরিবর্তিত চৌম্বক ভ্রামক কত হবে? তার জন্য তাহলে আমি একটা ইস্পাতের তার নিলাম আর তার দৈর্ঘ্য ধরে নিলাম এল, এর দৈর্ঘ্য ধরে নিলাম এল। এবার যদি তুমি মেরু শক্তিও ধরে নাও, এম ধরে নাও, তাহলে এর চৌম্বক ভ্রামক পিএম ইকুয়ালস টু হয় এম ইন্টু এল। এবার এইটাকে তুমি কি করলে অর্ধবৃত্তাকারে বাঁকালে, তো যখন অর্ধবৃত্তাকারে বাঁকাবে তখন দেখো মেরুগুলো কোথায় এসে পৌঁছবে। এটা যদি এন ধরি, এটা যদি এস ধরি, তাহলে এন এস। আর
চৌম্বক ভ্রামক বার করতে গেলে আমার দরকার হয় মেরু শক্তি এবং মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অবশ্যই শর্টেস্ট ডিস্টেন্স বা লম্ব দূরত্ব বলতে পারো। তার এখানে দূরত্বটা কোনটা হবে, এইটা, যেটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। তাহলে আমাকে এই অর্ধবৃত্তের ব্যাসটা যদি বের করে নিই, তাহলে এই যে চুম্বকটা পেলাম এর আমি চৌম্বক ভ্রামক পেয়ে যাব। তো এখান থেকে বার করতে গেলে দেখো, তো দৈর্ঘ্য তো এল, এই এলটাকে বাঁকিয়ে আমি অর্ধবৃত্ত করেছি, আর এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর যে পরিসীমা, এর পরিসীমা হবে পাই আর, কারণ অর্ধবৃত্তের পরিসীমা হয় পাই আর, সেইটা ইকুয়ালস টু হবে এল। এখান থেকে আমি আর ইকুয়ালস টু পেয়ে যাব এল বাই পাই। তো আর পেয়ে গেলাম, তাহলে এর মধ্যবর্তী মানে মেরুদয়ের মধ্যবর্তী দূরত্ব 2r, সেটা হবে তাহলে 2l বাই পাই। এবার চৌম্বক ভ্রামক হবে pm প্রাইম ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে, মেরু শক্তির তো কোনো প্রবলেম হয়নি, একই আছে, m ইন্টু 2l বাই পাই, বা এটাকে যদি সাজাও তাহলে 2 বাই পাই ইন্টু ml, আর ml মানে pm, তাহলে হচ্ছে 2 pm বাই পাই। তো অ্যান্সারটা হচ্ছে 2 pm বাই পাই। এখানে অপশানে যে দেওয়া আছে √2 pm বাই পাই। এবার 5 নম্বর কোশ্চেন চলে আসো। একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে n কম্পাঙ্কে আবর্তিত হচ্ছে, বৃত্তপথের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? একটা ইলেকট্রন, এটা কত দাগে, এটা হচ্ছে 5-এর দাগে, একটা বৃত্তপথে, এটা বৃত্তপথ, তার ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে একটা ইলেকট্রন কি হচ্ছে, বৃত্তাকারে ঘুরছে, দিলে কেন্দ্রে কতটা পরিমাণ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এটা আমি ধরে নেব কার মতো, একটা পরিবাহী লুপের মতো ধরে নেব, ঠিক আছে। আর ইলেকট্রন প্রবাহ মানে তো প্রবাহ মাত্রা হয়, আর এই বৃত্তাকার তারের লুপের ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0/4 পাই 2 পাই আই বাই আর। এখানে দেখো 2 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে μ0/2r, আর আই বার করবে। তো এখানে বলেছে ইলেকট্রনটির কম্পাঙ্ক বলেছে n, অর্থাৎ 1 সেকেন্ডে n বার পরিক্রমণ করে। যদি 1 সেকেন্ডে n বার পরিক্রমণ করে, তাহলে এই ইলেকট্রন ঘোরার জন্য মোট প্রবাহ মাত্রা হবে I ইকুয়ালস টু n ইন্টু ই। তা আমি যদি এখানে বসিয়ে দিই μ0ne, তাহলে আমার রেজাল্টটা তাহলে কত হচ্ছে μ0ne/2r, ঠিক আছে। কম্পাঙ্ক যদি n হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে n ইন্টু ই, ঠিক আছে, μ0ne/2r। অপশান হচ্ছে গিয়ে এ। এবার চলে আসবো 6-এর দাগে কোশ্চেন। তো 6-এর দাগে বলেছে একটি পরিবর্তী বর্তনীতে প্রবাহ মাত্রা, 6-এর দাগে আই দেওয়া আছে I0 সাইন 200t মাইনাস π/2 অ্যাম্পিয়ার, ভি দেওয়া আছে V0 সাইন 200t মাইনাস π/6 ভোল্ট। আমাকে নির্ণয় করতে হবে একটি পূর্ণচক্রে ব্যয়িত গড় ক্ষমতার মান কত। দেখো, গড় ব্যয়িত ক্ষমতা P বার ইকুয়ালস টু E0 I0/2 cos ফাই, যেখানে এই যে ফাইটা এটা হচ্ছে দশা পার্থক্য, কার কার মধ্যে, প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য। তাহলে এই প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কীরকম বার করব, তাহলে প্রবাহ মাত্রার দশাটা হচ্ছে এইটা, আর বিভব প্রভেদের দশাটা হচ্ছে এইটা। তো এদের মধ্যে দশা পার্থক্য, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 200t মাইনাস π/6 মাইনাস 200t মাইনাস π/2 যদি হয় এটা, তাহলে পাচ্ছি আমি 200t মাইনাস π/6 মাইনাস 200t প্লাস π/2, এটা কেটে দাও, তাহলে পাচ্ছি π/2 মাইনাস π/6, তাহলে 6 3 পাই মাইনাস পাই, তাহলে এখান থেকে পাচ্ছি π/3। এখানে আমি যদি বসিয়ে দিই E0 I0/2 cos π/3, cos π/3 মান কত হয়, E0 I0/2 ইন্টু π/3 হচ্ছে গিয়ে হাফ,
তাহলে E0I0/4। এবার E0I0 ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, এখানে 20 ছিল, ভিটা 20 ছিল, আর আশা করি I0টা তো এখানে দেওয়া নেই, I0টাও 20 আশা করি। তো যদি 20 হয়, I0টাও 20 ধরে নাও, এটাও 20 দেওয়া নেই, এটাও 20 যদি হয়, তাহলে আমার হবে এরকম 20 × 20/4, তাহলে 4 × 5 = 20, 100 ওয়াট। ঠিক আছে, গড় ব্যয়িত ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। এবার 7-এর দাগে কোশ্চেন দেখো। 7-এর দাগে কোশ্চেন বলেছে একটি তারকুণ্ডলীর পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় সাবেশাঙ্ক কত হবে। দেখো, তারকুণ্ডলীর সাবেশাঙ্ক এল, V2 দাগে এল এর ফর্মুলা ছিল এরকম, μ0 n² a/l। দেখো, এখানে কুণ্ডলীর সাবেশাঙ্ক পাক সংখ্যার বর্গের সমানুপাতিক হচ্ছে, l = n²। এবার দেখো, যদি পাক সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে সাবেশাঙ্ক কি হয়ে যাবে, 2² অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। ওকে, এরপরে দেখো এরপর আসছি পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। তো 8 নম্বর কোশ্চেন বলেছে জল ও কাঁচ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক দিয়েছে 3/2 আর 4/3। মানে কত দাগে কোশ্চেন এটা? এটা হচ্ছে গিয়ে তোমার 8 নম্বর কোশ্চেন, V3 8 নম্বর কোশ্চেন। এখানে বলেছে মিউ ওয়াটার দেওয়া আছে আর μg দেওয়া আছে। মিউ ওয়াটার দেওয়া আছে কত, 3/2 দেওয়া আছে, ওটা 4/3 দেওয়া আছে, 3/2 আর 4/3। তোমাকে বলেছে যে জল মাধ্যমের সাপেক্ষে কাঁচের সংকট কোণ কি বার করতে বলেছে, সংকট কোণ বার করতে বলেছে। তো সংকট কোণ সমান আমরা কি জানি, সংকট কোণের রিলেশনটা যেটা জানি যে sin θc সমান হচ্ছে 1/μ। ঠিক আছে, আচ্ছা 1/μ মানে মিউটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। তো এখানে হবে গিয়ে তাহলে WμG। তো Wμ যদি হয় তাহলে কি হবে, μW হয়ে যাবে উপরে আর নিচে μG। মানটা যদি বসিয়ে দাও, μW কত আছে, 3/2 আর এটা হবে গিয়ে তোমার 4 উপরে 3, তাহলে 9/8। তাহলে θc আমি পাচ্ছি sin ইনভার্স 9/8। তাহলে sin θc = 1/WμG। এটা তাহলে হলো 8-এর দাগে। এর পরের কোশ্চেন দেখো, IX 9-এর দাগে কি বলেছে একটু দেখি। বলেছে বায়ু মাধ্যমে YDSE পরীক্ষায়, মানে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থের মান দেওয়া আছে 2 মিলিমিটার। ঠিক আছে, ঝালর প্রস্থের মান কত দেওয়া আছে, B দেওয়া আছে 2 মিলিমিটার। আর এটা কখন করা হয়েছে, এটা করা হয়েছে বায়ু মাধ্যমে করা হয়েছে। এবার যদি ওই পরীক্ষাটা জল মাধ্যমে করা হতো তাহলে ওই ঝালর প্রস্থটা কত হতো। এবার দেখো, যদি তুমি বায়ু মাধ্যমে না করে কি করতে, জল মাধ্যমে করতে, তখন কি হতো, অ্যাকচুয়ালি বি কার উপরে নির্ভর করে, বি নির্ভর করে প্রপোর্শনালস টু ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, তাই তো। মানে অ্যাকচুয়ালি বির ফর্মুলাটা হচ্ছে এরকম, ল্যামডা বড় ডি বাই ছোট ডি। এখানে দেখো, তুমি যদি বায়ু মাধ্যমে করো আর জল মাধ্যমে করো তাহলে এই যে দুটা ডি, বড় ডি ছোট ডি, এইটার কোনো পরিবর্তন হবে না। মানে বড় ডিটা হচ্ছে গিয়ে উৎস আর পর্দার মধ্যবর্তী দূরত্ব, ডিটা হচ্ছে দুটা উৎসর মধ্যবর্তী দূরত্ব, এটা তো ফিক্সড থাকছে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে কি, ল্যামডা। তো ল্যামডা কি চেঞ্জ হবে, জল মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ল্যামডা প্রাইম, সেটা হবে ল্যামডা বাই মিউ। মিউটা কি, মাধ্যমের প্রতিসারাঙ্ক। তো এটা যদি হয়ে যায় তাহলে বিটা প্রাইমটা কি হয়ে যাবে, তাহলে বিটা বাই মিউ হয়ে যাবে, তাই তো। তুমি বসিয়ে দাও ল্যামডা বাই মিউ, তাহলে ল্যামডা ডি বাই ডিকে বিটা ধরবে, তাহলে বিটা বাই মিউ হয়ে যাচ্ছে। তাহলে বিটার মানে এখানে কত দেওয়া আছে, 2 মিলিমিটার। আর এখানে জল মাধ্যমের প্রতিসারাঙ্ক কত, জল মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা জানি 3/2, তাহলে এটা হবে 4/3 মিলিমিটার।
মানে 1.33 মিলিমিটার। ঠিক আছে, কিন্তু অপশানে তোমাদের 1.5 আছে, ওটা 1.5 না 1.33 হবে। এবার দেখো 10-এর দাগে কোশ্চেনটা আসি। 10-এর দাগে কোশ্চেনে বলেছে মিউ জিরো এপসাইলন জিরো রাশিটির মাত্রা কত হবে। মিউ জিরো এপসাইলন জিরো, এই যে মিউ জিরো এপসাইলন জিরো, এটা হচ্ছে গিয়ে তোমার এটা কার মিউ জিরো এপসাইলন জিরো। তো আমরা জানি সি ইকুয়ালস টু 1/√ওভার মিউ জিরো এপসাইলন জিরো, তাই তো। সি ইকুয়ালস টু 1/√ওভার মিউ জিরো এপসাইলন জিরো। তো তাহলে যদি √ওভার মিউ জিরো এপসাইলন জিরো সমান কত হচ্ছে 1/c। ওকে, তাহলে মিউ জিরো এপসাইলন জিরো হচ্ছে 1/c², মানে তোমার যে বেগের অনন্যক আর কি, অবশ্যই স্কোয়ার হবে। ঠিক আছে, মানে এর মাত্রা যদি তুমি বার করো বেগের মাত্রা হয় l(t⁻⁻1), তার যদি স্কোয়ার করা হয় তাহলে এইটা হচ্ছে উল্টে যাবে, তাহলে l⁻⁻2 আর t²। l⁻⁻2 t², কোনটা হচ্ছে বলো তো, l⁻⁻2 t², সির দাগে হচ্ছে সি, অপশান সি। ওকে, তো এবার চলে আসি 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, বলেছে একটি নিউক্লিয়াস অ্যালুমিনিয়াম 27, তার ঘনত্ব দিয়েছে ρ0, আর Fe56 নিউক্লিয়াসের ঘনত্ব কত হবে। অপশানগুলো দেওয়া আছে, দুটা নিউক্লিয়াস দেওয়া আছে, একটা অ্যালুমিনিয়াম 27 দেওয়া আছে, আর একটা Fe কত দেওয়া আছে 56 এই দেওয়া আছে। তো এর ঘনত্ব দেওয়া আছে ρ0, এর ঘনত্ব কত। তো এই কনসেপ্ট থেকে বার করা যায় যে কোনো পরমাণুর নিউক্লিয়াস কিন্তু তার ভর সংখ্যার উপরে নির্ভর করে না। ঠিক আছে, নিউক্লিয়াসের মানে প্রায় সমস্ত নিউক্লিয়াসের ঘনত্ব সমান হয়, ওটা ভর সংখ্যার উপরে নির্ভর করে না। তো তার জন্য এখানে অ্যালুমিনিয়ামের যে ভর সংখ্যা দেওয়া আছে 27 দেওয়া আছে আর 56 দেওয়া আছে, তো এইটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, তার জন্য এর ঘনত্ব যদি ρ0 হয় তাহলে এর ঘনত্বও কী হবে ρ0। ঘনত্ব ভর সংখ্যার উপরে নির্ভর করবে না, ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। ঠিক আছে, এবার দেখো x2 12 দাগে কোশ্চেন। 12 দাগে কোশ্চেন বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.01 স্ট্রম, আর প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে h। ফোটনের ভরবেগ বার করতে বলেছে, তাহলে ল্যামডা দেওয়া আছে 0.01 অ্যাংস্ট্রম। তো এটাকে তুমি মিটারে করে নাও, 0.01 × 10⁻⁻10 মিটার, আর প্লাঙ্ক কনস্ট্যান্ট দিয়েছে h। তাহলে তুমি দেখো ভরবেগের ফর্মুলাটা কি জানি, ভরবেগ, তো আমি জানি ল্যামডা ইকালস টু h/p, যেখানে পিটা হচ্ছে ভরবেগ, p ইকালস টু তাহলে কত হচ্ছে h/λ। তাহলে এইচটা থাক এখানে, তাহলে 0.01, আচ্ছা এটা একটু করে নিই, 0.01 মানে 1/10, তাহলে কত হবে 10⁻, মানে 1/100 হবে, 10⁻⁻12 মিটার হবে। তাহলে h/10⁻12 হবে, এখানে উঠিয়ে দাও, ইন্টু 10⁻12। ঠিক আছে, h ইন্টু 10⁻12 ইউনিট এককটা হবে, ভরবেগের একক বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো x3 দেখো x3 কি আছে এখানে বলেছে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা 0.96 এবং প্রবাহ বিবর্ধন বিটা এর মান কত। আলফা দেওয়া আছে, বিটা বার করতে হবে। আলফা দেওয়া আছে, বিটা বার করো, আলফা দেওয়া আছে, বিটা বার করো। তো এদের মধ্যে রিলেশান এরকম হয় যে 1/α = 1/β + 1। এই ফর্মুলায় তুমি আলফার মান বসিয়ে দেবে, দিয়ে বিটা বেরিয়ে যাবে, বিটাটা বেরোবে 24। ঠিক আছে, অপশান হচ্ছে গিয়ে তোমার সি। এবার XIV দেওয়া আছে, মোডেম ব্যবস্থার মাধ্যমে কি ঘটে, মানে মোডেম যে ডিভাইসটা, এই মোডেম ডিভাইসটা দিয়ে বা এই ডিভাইসটা কী কাজে লাগে। অপশান দেওয়া আছে, বিরূপণ দেওয়া আছে, বিমোচন দেওয়া আছে, বিরূপণ ও বিমোচন উভয়ই আর কোনোটি নয়। তো মোডেম
কোথায় কোথায় ব্যবহার করা হয়? যেখানে ট্রান্সমিট করা হয়, মানে তোমার ওই সংকেতগুলো ট্রান্সমিট করা হয় সেখানেও ব্যবহার করা হয়, আবার যেখানে রিসিভ করা হয় সেখানেও ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি মোডেমের কাজ হচ্ছে তরঙ্গকে বিরূপিত করা আবার বিমোচিতও করা। ঠিক আছে, মানে আমার অপশান হবে সি, বিরূপণও হবে আর বিমোচন উভয়ই হবে। এবার দেখো এমসিকিউগুলো শেষ হলো, এবার শর্ট কোশ্চেনগুলো দেখো একটু। ফার্স্ট বলেছে কোন পদার্থের চৌম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভরশীল নয়। চৌম্বক প্রবণতা উষ্ণতার উপরে নির্ভরশীল নয়, মানে উষ্ণতা যদি বাড়িয়ে দাও বা কমিয়ে দাও তাহলে তার ওই চৌম্বক প্রবণতাটা আর কোনো পরিবর্তন হবে না। এটা তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে ঘটে। এরপরে দেখো এর অথবা যে কোশ্চেনটা আছে, হিস্টোরেসিস লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে। দেখো হিস্টোরেসিস যে এটা, এই যে লেখচিত্রটা হয় কেন, একটা অয়স্চুম্বক পদার্থকে তুমি যদি চুম্বকিত করতে যাও তাহলে সেই লেখচিত্রটা পাওয়া যায়। আর লেখচিত্রের ক্ষেত্রফলটা কি হয়, চুম্বকিত করার জন্য, মানে চুম্বকিত করার সময় তোমার কিছু পরিমাণ শক্তি ক্ষয় হয় বা তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর কি। তো এই যে ব্যয়িত শক্তির পরিমাণটা নির্দেশ করে তোমার হিস্টোরেসিসটা কি করে, অয়স্চুম্বক পদার্থকে চুম্বকিত করার সময় কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়ে যায়, ওই ব্যয়িত শক্তির পরিমাণটা হিস্টোরেসিস লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। আর সাবেশাঙ্ক কাকে বলে? সাবেশাঙ্ক, দেখো সাবেশাঙ্ক তুমি দুভাবে বলতে পারবে। একটা L = 5/I, এটা বলতে পারবে 5/I, এটা বলতে পারবে। আর বলতে পারবে L = কি বলতে পারবে, E/dI/dt, এটাও বলতে পারবে। ঠিক আছে, যেটা একটা বলতে পারবে E = L, মানে কথার অর্থ হচ্ছে তোমার আই প্রবাহ মাত্রা বা একক প্রবাহ মাত্রার জন্য কোনো কুণ্ডলিতে যে পরিমাণ চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়, ঠিক আছে, তাকেই বলা হয় বা সেই পরিমাণটাকেই বলা হয় কি ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক। বা এখান থেকে বলবে যে কোনো কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 একক হয় তাহলে ওই কুণ্ডলিতে যে পরিমাণ তড়িৎ চালক বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে সাবেশাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো করে নিয়েছো। আচ্ছা, এর অথবা একটা কোশ্চেন দিয়েছে, দেখো যে না এর আর একটা কোশ্চেন আছে যে এসআই পদ্ধতিতে এর একক কি। সাবেশাঙ্কর এসআই পদ্ধতিতে একক হচ্ছে হেনরি। এবার বলেছি দেখো কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 5 হেনরি বলতে কি বোঝো। একেও দুভাবে ভাগ করতে পারবে, মানে বলতে পারবে 5 হেনরি বলতে কি বোঝো। দেখো তুমি এইখানে বসিয়ে দাও, তো এল এর মান 5 হেনরি কখন হবে, মানে তুমি যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা ফাটাও, কত, 1 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠাও, কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠালাম, প্রবাহ মাত্রা পাঠালে কত পরিমাণ চৌম্বক প্রবাহের সৃষ্টি হবে, 5 ওয়েবার। কত, 5 ওয়েবার চৌম্বক প্রবাহের সৃষ্টি হলে 5 ওয়েবার চৌম্বক প্রবাহের সৃষ্টি হবে। ঠিক আছে, যদি হয় তাহলে ওটা হবে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ককে বলা হবে 5 হেনরি। বা তুমি আরও বলতে পারো যে একক সময়ে প্রবাহ মাত্রার পরিবর্তন যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে 5 ভোল্ট তড়িৎ চালক বল সৃষ্টি হলে ওই কুণ্ডলীকে বলবে কি 5 হেনরি। ঠিক আছে, তো 3 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলেছে একটি সমউভত্তল লেন্সের বায়ু মাধ্যমে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্য পরস্পর সমান হলে লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক কত হবে। মানে তোমার এখানে অপশানটা কি হবে তাহলে, তো একটা উত্তল লেন্সের কি বলেছে, একটা উত্তল লেন্সের দুটা বক্রতা ব্যাসার্ধ সমান আর বলে দিয়েছে, একটা আর, ঠিক আছে। আর একটা বলেছে এফ ইকুয়ালস টু আর, ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ সমান, তাহলে তোমার লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক কত হবে। দেখো আমরা লেন্স নির্মাতার সূত্র থেকে কি জানি, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ওকে, আচ্ছা এখানে বলছি দাও 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1
এবার দেখো এটা 1/r প্লাস 1/r হবে, কারণ হচ্ছে এইটা যদি লেন্স হয় তাহলে এর বক্রতা ব্যাসার্ধ মাইনাস হবে, এর বক্রতা ব্যাসার্ধ প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমার কত রেজাল্ট হবে 2/r, তাহলে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r। আবার দেখো এফ যা আর তা বলে দিয়েছে যে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ সমান, তাহলে আমি এইটা কাটতে পারি, তাহলে মিউ মাইনাস 1 সমান হবে 1/2, তাহলে মিউ সমান হবে কি 1/2 প্লাস 1, তাহলে 3/2। ঠিক আছে, মানে 1.5 জল, তাহলে হ্যাঁ 1.5। আচ্ছা, এরপরে দেখো একটি লেন্সের ক্ষমতা এর অথবারে দিয়েছে -2.5D, সেটা মাইনাস তো, হ্যাঁ -2.5D ক্ষমতা দিয়েছে, ক্ষমতা তাহলে দিয়েছে P সমান -2.5D। দেখো ক্ষমতা মাইনাস হওয়া মানে লেন্সটি কি হয়, অবতল লেন্স হয়, লেন্সটি অবতল লেন্স হয়। আর তোমাকে কী বার করতে বলেছে, তোমাকে বলেছে এর ফোকাস দৈর্ঘ্য কত। আবার P সমান আমরা কি জানি, P সমান হয় 1/f, তাহলে বসিয়ে দাও 1/2.5। ঠিক আছে, সরি এটা ভুল হলো, তাহলে P সমান হয় 1/f, তাহলে f ইকালস টু হবে 1/p, p জায়গায় বসিয়ে দাও 2.5 মিটার। এবার এটাকে যদি তুমি সেন্টিমিটারে করতে চাও তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100/2.5, এখানে উপরে শূন্য আর একটা হবে, 25 × 100, তাহলে হবে 40 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত পাচ্ছ, 40 সেন্টিমিটার, এবং এর এটি প্রকৃতি হচ্ছে গিয়ে অবতল লেন্স। এবার কি কি বলেছে যে 110 এইটা, আর একটা বলেছে 100 এটা 100 আর 110 মধ্যে কোনটি বড়। তাহলে 110 যদি তুমি বার করো, 110 কত হচ্ছে, এটা হচ্ছে 1 2 3, তাহলে 1 × 2² প্লাস 1 × 2 প্লাস 0 × 2⁻0 আর কি, 012, তাহলে এটা কত 2 × 4 প্লাস 2, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 6, আর এটা 100, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে 110 কোথায় পরিণত হলো, মানে কিসে পরিণত হলো, 6 হলো, আর এটা 100, তাহলে কোনটা বড় হচ্ছে, 100টা বড়। ঠিক আছে, তাহলে 110 এবং 100 এর মধ্যে কোনটি বড় হচ্ছে, বড় হচ্ছে 100 100টাই বড়। তো ঠিক আছে, তোমাদের MCQ এবং ACQগুলো শেষ করলাম। আর তোমাদের যেটা বলেছি মনে রাখবে, যদি তোমরা চাও তাহলে আমি এর পরের ভিডিওটা যেটা নিয়ে আসবো, একটা চ্যাপ্টারের একটা যে সেট থাকছে ওই সেটের যত রকমের নিউমেরিক্যাল আছে ওইগুলো সলভ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হবে।